প্রিয় দর্শক, আমজনতার মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন লন্ডন থেকে সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক রাশেদ হায়দার ভাই। রাশেদ হায়দার ভাই, আপনাকে আমজনতার আজকের এই মুখোমুখি অনুষ্ঠানে স্বাগত জানাই। মাসুদ ভাই, আপনাকে এবং আপনার দর্শক সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। জি হায়দার ভাই, আজকের সবগুলো পত্রিকায় একটা খবর দেখলাম। খবরটা খুবই আতঙ্কজনক এবং বিষয়টা নিয়ে আলোচনা হওয়া খুবই প্রয়োজন বলে আমি মনে করি। সেটা হচ্ছে, সুইস ব্যাংকে তো আমরা জানি আমাদের দেশের অনেক দুর্নীতিবাজ কালো টাকার মালিকরা টাকা নিয়ে সুইস ব্যাংকে জমা করে। এটা তো যুগ যুগ ধরে এটা চলে আসছে, কখনো একটু বেশি হয়, কখনো কম হয়। তো আজকের পত্রিকায় যে রিপোর্টটা আমি দেখলাম সেটা হচ্ছে, সুইস ব্যাংকে গত কয়েক মাসে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পরিমাণ 33 গুণ বেড়ে গেছে। যেখানে বুঝবেন কথাটা আমি কেন বলছি, আমাদের তো এখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায়, আমাদের ডক্টর ইউনূস সাহেব অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী, শান্তির দূত। তো উনি একটা ভালো শাসন আমাদের দেশে চালিয়ে যাচ্ছেন। এখন আর কোনো দুর্নীতি হচ্ছে না, যেটা আমরা শুনি আমাদের মিডিয়া এইভাবে বলে। ঠিক সেই মিডিয়াগুলিতেই আজকে এই খবরটা আসছে যে আমাদের বাঙালিদের সুইস ব্যাংকে টাকার এখন এই গত কয়েক মাসে 33 গুণ বেড়ে গেছে। এই কারণ কি? হঠাৎ করে কয়েক মাসের ভিতরে এত টাকা সুইস ব্যাংকে চলে গেল বাংলাদেশের, কি কারণ থাকতে পারে বা এই বিষয়টা আপনি কিভাবে দেখেন হায়দার ভাই? আসলে মাসুদ ভাই, ব্যাপারটা হচ্ছে, দেখেন, আমরা এক সময় কিন্তু দুর্নীতিতে শীর্ষস্থানে ছিল। একটা সময় ছিল যখন আমরা পরপর 5 বার দুর্নীতিতে শীর্ষস্থান অধিকার করেছিলাম। এটা হচ্ছে যে আপনার 2001 থেকে 2006 পর্যন্ত। এরপরে আপনার 7-8 মোটামুটি গেছে, আমরা 1 থেকে 2-এ নামছিলাম। পরে বিগত 15 বছর আমরা কিন্তু আপনার 5, 6, 7 করতে করতে লাস্টে গত বছর সম্ভবত 10-এ নেমে আসছিলাম। 13-14তেও গেছে হায়দার ভাই, 13-14তেও গেছে, 13-14-17 এরকমও গেছে। না, ওটা বলছে দুর্নীতিতে যে শীর্ষস্থানে আর ছিলাম না, হ্যাঁ দুর্নীতিতে জি 10-এ চলে আসছিলাম। আর টাকাটা চুরি হয় ভাই, বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে টাকা যায়, টাকা চুরি হয়। তবে আমি যতটুকু জানি, মানে আপনি যে রিপোর্টটা নিয়ে বলতেছেন, এই রিপোর্টটা তো আছে, আপনি দেখবেন যে 2024 মানে 2023-24-এর যে চিত্র, সুইস ব্যাংকের যে চিত্রটা দেখানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আপনার 66% কমে গেছিল, মানে সুইস ব্যাংকে বাঙালিদের টাকা রাখা 66% কমে গেছিল। কিন্তু এইবার জুন থেকে, এখনো জুন শেষ হয়নি, তার আগে এখনই বলতেছে যে আপনার 33 গুণ আবার বেড়েছে। তাহলে 66% যদি কমে থাকে, 33 গুণ বাড়লো, তাহলে চিন্তা করতে হবে যে কত টাকা আবার বাড়লো এট এ টাইম। আর সেটা হচ্ছে 9 মাসে। এখন এই 9 মাস আসলে দুর্নীতিটা করতেছে কি? আপনি যেটা বললেন যে আমাদের তো ইন্টারিম গভর্নমেন্ট, একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আছে, এগুলো আছে। তো আমরা তো জানা মতে তো এখন তো সব ফেরেস্তা। যে আমাদের উপদেষ্টারা বলছিলেন যে আপনি সচিব, উপসচিব, সহকারী সচিব সব চোর, কিন্তু একজন উপদেষ্টাও চোর পাবেন না। টাকাটা যাচ্ছে কিভাবে বা এই টাকাগুলো কাদের? সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, সুইস কিন্তু কখনো বলে না কার টাকা, কিভাবে, বা এই টাকা জীবনে ফেরতও আনতে পারে না। পৃথিবীর কোন সরকার পারে নাই আজ পর্যন্ত। সব দেশের চুরির টাকাই ওখানে আছে, কেউ ফেরত আনতে পারে না, কারণ এটা ওদের ল, সুইস ব্যাংকের ল। এখন যে 33%, এটা মানে আপনার হচ্ছে যে প্রায় 503 মিলিয়ন, অলরেডি নিয়ারলি ½ বিলিয়ন প্লাস, ½ বিলিয়ন প্লাস মাইনাস টাকা। এই টাকা তো সব তাহলে এইবার গেছে, এই গত 10 মাসের যত দুর্নীতির টাকা, চুরির টাকাগুলো গেছে। এখন এই টাকা কিভাবে গেল, কোন সোর্সে গেল, এটা তো সরকার বের করা উচিত। কারণ ওনারা তো সব বলছে ওনারা দুর্নীতি মুক্ত সরকার। আগের গভর্নমেন্ট
ওনাদের হিসাবে আগের গভর্নমেন্ট ফেসিস্ট ছিল, ওরা চুরি করছে, তার আগের গভর্নমেন্ট চুরি করছে, কেউ 10% নিয়ে চুরি করছে, কেউ খাম্বা বেচা চুরি করছে। আওয়ামী লীগ সরকার তোরা বলে যে প্রতি বছরই $16 বিলিয়ন করে চুরি করছে, তাহলে এখন কোথায় গেল? নাকি আমাদেরকে যেটা দেখানো হচ্ছে যে আপনার 26 বিলিয়ন 30 বিলিয়ন, এটা তো আসলে বিলিয়ন না, আমাদের 20 বিলিয়নের নিচে এখন আমাদের যে রিজার্ভ, নাকি রিজার্ভের ম্যাক্সিমাম টাকাই চুরি হয়ে ওখানে চলে যাচ্ছে, ওখানেই নাকি কারো কারো অ্যাকাউন্ট আছে। তার কারণ হচ্ছে দেখেন, এর আগে 2 জন উপদেষ্টা ঘুরতে গেলেন সুইজারল্যান্ডে। একটু আচ্ছা জি, ওনাদের কাজটা কি? সুইজারল্যান্ডে কোনো মিটিং ছিল, কোনো সভা সমাবেশ, সরকারি কোনো কাজ ছিল? কিছুই না, ওনারা হাওয়া খাইতে গেলেন। এর ভিতরে আরো অনেক উপদেষ্টাদের বউ বাচ্চা এরা যাচ্ছে, এদের সাথে যে টাকা যায় না, এরা যায় যে ওখানে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, সুইজারল্যান্ডে যে সেফ অ্যাকাউন্ট খুলে ওখানে যে টাকা রেখে এসে, তাই বা কিভাবে বলবো? কারণ এটা সরকারের প্রচ্ছন্ন ছায়া ছাড়া কারো পক্ষে সম্ভব না, আমি আপনি নিতে পারবো না, আমাদের কাছে এত পরিমাণ পয়সা হবে কোন না। কোন দুজন উপদেষ্টা সুইজারল্যান্ডে গেছেন, এর মধ্যে কার কথা বলছিলেন? একজন হচ্ছে আসিফ নজরুল, আর কি বলে আরেকজন যে আপনার উপদেষ্টা সজীব ভুঁইয়া। সজীব ভুঁইয়া, হ্যাঁ, এরা দুইজন হ্যাঁ, এরা সুইজারল্যান্ডে গেছে আজকে 7 থেকে 8 মাস আগে, মানে ক্ষমতায় আসার মনে হয় 1-1.5 মাস পরে। জি হায়দার ভাই, ওই গত মে মাসের 27 তারিখে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট বেরিয়েছিল যে জুলাইয়ের পর সন্দেহজনক লেনদেন বেড়েছে 56% বাংলাদেশ ব্যাংকের। এবং আবার কি গত মাসে একটা রিপোর্ট দেখলাম বাংলাদেশ ব্যাংকের সন্দেহজনক লেনদেনের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নামও নাকি আছে। আমি বিষয়টা জানি না, তবে আমি পত্রপত্রিকায় দেখেছি বাংলাদেশে। এটা আমরাও পত্রপত্রিকায় দেখেছি, এবং ওখানে সাংবাদিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা কোনো সদুত্তর দেয় নাই বাংলাদেশ ব্যাংক, কারণ ওনার নামটা তো আর গোপন করতে পারে, কারণ ফাইল তো আগেই বের হয়ে গেছে। আর এই যে 56% বাড়ছে, আপনি আরেকটা হিসাব দেখবেন, পুলিশের ঘুষ দুর্নীতি বেড়েছে নাকি 56%, এটা গতকালকের একটা পত্রিকার, আপনার মনে হয় সমকালে। এরপরে সরকারি বিভিন্ন কাজের, মানে হসপিটাল থেকে সব জায়গায় 50 থেকে 60-এর ভেতরে গড়ে বলতেছে ওরা 55% ঘুষ দুর্নীতি বেড়েছে অতীতের চেয়ে। অতীত মানে হচ্ছে যে আপনার এই 10 মাস আগের চেয়ে। এই যে ঘুষ, তাহলে হায়দার ভাই আপনার কথা তো বুঝলাম, আমি ক্লিয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি 56% বাড়ে, কিন্তু এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে একটা রিপোর্ট দিল যে আর দুর্নীতি কিছু নাকি কমেছে, তাহলে সন্দেহজনক লেনদেন বাড়লো এই 56%, সুইস ব্যাংকে বাংলাদেশের টাকার পরিমাণ বেড়ে গেল 33 গুণ, সব মিলিয়ে আসলে কি কেমন একটা মানে হজবরল না তথ্যগুলা? না না না, এখানে হজবরল না, এখানে একটু বুঝার ভুল আছে আমাদের। আচ্ছা, এটা যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করে যে আপনার এই ইয়েতে ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি বা জানুয়ারি টু জানুয়ারি করে, মানে 1 বছরের একটা হিসাব। এখন এরা ফেব্রুয়ারিতে প্রকাশ করছিল যে ঘুষ দুর্নীতি কিছুটা কমছে। এখন এই হিসাবে ধরেন আপনার এই জুলাইয়ের আগের 6 মাস সেখানে যা কমছে, এরপরে যা এটা নিয়ে হয়তো কমছে দেখাইছে, কিন্তু এটা দেখা যাবে যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে কি বলে তারা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে কি বলে। আর ওরা তো একটা এককের হিসাবে করে যে এই জায়গায় বাড়ছে, এই জায়গায় কমছে, এই জায়গায় বাড়ছে, এই জায়গায় কমছে। এইখানে যেমন আপনি একটা জিনিস দেখতে পারেন যে আগস্টের পরে পুলিশ যখন টোটালি নিষ্ক্রিয় হয়ে গেছিল, পুলিশ কিন্তু প্রায় 4-5 মাস একদম নিষ্ক্রিয় ছিল, তখন কিন্তু টাকা নিতেই পারে না, কারণ রাস্তায় ছিল আমাদের মেধাবী আর মাধবী ছাত্রছাত্রীরা। ঘুষ তো পুলিশের যা খাইছে তারাই খাইছে, পুলিশের দুর্নীতিটা তো তখন আর ক্যালকুলেশনে আসে নাই। এছাড়াও আপনি দেখেন সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এনসিপি বা তথাকথিত ছাত্ররাই সমস্ত দুর্নীতিটা করছে, যার কারণে ওইটা কিন্তু গ্লোবালি আনতে পারে নাই, কারণ বিভিন্ন হাতে হয়েছে। আপনার একটা ট্রান্সফারের জন্য যদি আপনার 20 কোটি টাকা দাবি করা হয়, বা একজন ডিসি নিয়োগের জন্য 50 লক্ষ টাকা, এগুলো তো, এবং সবচেয়ে বড় কথা কি জানেন, গত 10 মাসে তো আবার উন্নয়ন কর্মকাণ্ড ছিল না কোনো, যে টাকাটা মারবে। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে তো কোনো উন্নয়ন কর্মকাণ্ড নাই, কিচ্ছু নাই, যার কারণে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখালো যে একটু কমছে।
কিন্তু এটা দেখাইতে হবে আগামী বছর, আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখা যাবে যে অবস্থাটা কি। আমাদের দুর্নীতির সূচকে আমার যে অ্যাসেসমেন্ট, আগামী বছর আমরা 4 to 5 চলে যাব। জি হায়দার ভাই, তার থেকে যাবে। জি হায়দার ভাই, মানে আপনার আলোচনায় আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আসলে আমাদের দুর্নীতি কমেছে এই কথাটা সঠিক নয়, এবং বাংলাদেশের দুর্নীতি সম্ভবত এখন আরো মানে বাংলাদেশের গত 15 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার চাইতে অনেক গুণ বেশি দুর্নীতি হয়ে গেছে, যেখানে আমাদের বিদেশে টাকা পাচারের পরিমাণও অনেক বেড়েছে। না হয় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই 5 আগস্টে যে পর্যায়ে ছিল, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিন্তু ওই পর্যায়ে আছে। এদিকে দেশে উন্নয়ন, যেটা আপনি বলছিলেন যে দেশে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না কিংবা উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ আছে, তাহলে আমাদের এই টাকাগুলো গেল কই? আমাদের তো এখন 40 বিলিয়নের বেশি এই রিজার্ভ থাকার কথা, কিন্তু এই রিজার্ভ থাকছে না কেন? মানে অর্থাৎ জি, আপনার আলোচনায় তো এরকমই বোঝা গেল যে দুর্নীতি কমে নাই, বরঞ্চ আরো বেড়ে গেছে। 3 মাস পর পর আকুর দেনা ছাড়া আর কোনো কি দেনা আমরা দিচ্ছি? বিদ্যুতের দেনা, যেটা এখন হয়তো অনেকে বলবেন যে ভাই আদানির দেনা দিছে, হ্যাঁ আদানির দেনাও তো 6 মাস পর পর দিতে হয়, সেটা দিচ্ছি আমরা। কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড তো যত আমাদের আমদানি হইতে হবে। আমরা যদি এখন তেল, গ্যাস, চাউল, ডাল এগুলো আনতে হইতো প্রচুর পরিমাণে, তাহলে আমাদের ডলার খরচ হইতো। এখনো তো যা আছে, অতীত গভর্নমেন্ট যা রেখে গেছে এইটাই এখনো শেষ হয়নি। তার উপরে রাস্তাঘাটের অবস্থা, আপনি যেমন থাকেন আপনিও জানেন ভালো করে, ঢাকা, চিটাগাংয়ের রাস্তাঘাটের কি অবস্থা, এগুলো তো উন্নয়ন কর্মকাণ্ডের ভেতরে পড়ে। কোনো উন্নয়ন, কোনো একটা উন্নয়ন তো হয় নাই যে আমার টাকা খরচ হবে। এরপরও কিন্তু টাকা চলে যাচ্ছে বিভিন্ন সাইডে, বিভিন্ন ক্ষেত্রে, এবং এই টাকাগুলো ম্যাক্সিমামই চলে যাচ্ছে হুন্ডির মাধ্যমে, যেটা আমাদেরকে আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রথমে যখন ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট যিনি নিযুক্ত হয়েছেন তার 4 দিন পরের একটা কথা উনি বলছিলেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা এস্টাবলিশড আছে, $20 বিলিয়ন কাছাকাছি আমাদের আছে। তখন কিন্তু আপনার এই জুলাইতে কিন্তু আকুর দেনা গেছিল, এরপরও এস্টাবলিশ ছিল বললেন। আর এখন ডাক্তার ইনু সাহেব বলতেছেন যে আমাদের দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা আফগানিস্তানের মতো। আফগানিস্তানের তো $20 বিলিয়ন নাই রিজার্ভ, বাংলাদেশের তো ছিল। আপনার গভর্নর প্রথমে বললো যে সব ঠিক আছে, লাইন অফ রোড লেন্থ সবই ঠিক আছে, অসুবিধা নাই। আর এখন এসে বলতেছে না, তার মানে কি জানেন, এই যে রিজার্ভ থেকে যে টাকাগুলো খাওয়া হইতেছে এখন, যেগুলো সরানো হচ্ছে, এইটা তো এখন দেখাইতে হবে যে ভাই এটা আগের সরকারে নিয়ে গেছে। মানে আপনাকে তো একটা জুজুর ভয় দেখাইয়া রাখতে হবে, এটি হচ্ছে যে মূল কাহিনী। এবং না না, এরপরে যে এই যে আমাদের বৈদেশিক মুদ্রা রেমিটেন্স আসলো, আমাদের যে রপ্তানি আয় আসলো, আমাদের সেই টাকাগুলো কোথায়? আমাদের তো উন্নয়ন হলো না, খরচ তো হলো না, এই প্রশ্নটা তো আসবে। এবং রিজার্ভের অবস্থা যে খারাপ, এটার একটা চিত্র আপনাকে বুঝাই। আপনি নিজে বা আমাদের দর্শক যারা দেখছেন বা যারা দেখবেন, ওনারা সকলেই একটু গুগল করেন। আপনারা গুগলে যায় যদি আপনি লেখেন 1 ইউরো ইকুয়াল টু কত টাকা বা 1 পাউন্ড সমান কত টাকা, দেখেন আমি 26 বছর ইউরোপে আছি, 26 বছর। 2001-এ আমাদের 1 ইউরো সমান 83 টাকা পাইতাম, 1 ইউরোর হিসাব বলতেছি আপনাকে। 2007-8-এ যায় এটা 130 টাকা পর্যন্ত একসময় হিট করলো, বেশি দিন ছিল না, মিথ্যা কথা বলে লাভ নেই, এটা বেশি দিন ছিল না, সামান্য কিছুদিন ছিল, কিন্তু তখন আমরা খুব আনন্দিত হয়ে গেলাম। আর এখন গত 9 মাস যাবত 1 ইউরো ইকুইভ্যালেন্ট 150, 150, 1 ইউরো সমান আপনার এই যে 8-9-এর পর থেকে এই গত মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত আপনার 120-22-এ ছিল, 120-122-এ ছিল। আর এখন 150। 1 পাউন্ড, আমি আমার এই 25 বছরের লাইফে 1 পাউন্ড কখনো 170 টাকা পাই নাই, এখন 170 টাকা। পাউন্ড আর ইউরো পাঠাইলে 5 টাকার ডিফারেন্স থাকতো, মানে যেটা আমি 25 টাকা যদি ইউরোতে পান 30 টাকা পাউন্ডে পাইতেন। আর সেখানে এখন আকাশ পাতাল। একটা দেশের ইকোনমি যখন খারাপ হয়ে যায়, খুব দুর্বল হয়, তখন কিন্তু আপনার ডলার, পাউন্ড, ইউরোর দাম বাড়ে।
কারণ আপনি বলতে হবে কেন বাড়ে, কারণ আপনার দরকার, আমার তো ডলার দরকার, বিদেশ থেকে কিছু আনতে গেলে আমি ডলারে আনতে হবে, পেমেন্ট ডলারে হবে। সুতরাং আপনার কাছে যদি কিছুই না থাকে তখন আপনার, ফর এক্সাম্পল আপনি একটা দোকানে গেলেন, আপনার কাছে চাউল নাই বাসায়, আজকে চাউল না নিলে আপনি মারা যাবেন না খায়া, বাচ্চা কাচ্চা নিয়ে। দোকানদার বললো যে ভাই আপনার চাউলের দাম 90 টাকা, আপনি 90 টাকায় কিনবেন। আপনি ওটা তর্ক করতে ভাই গত 3 দিন আগে তো কিনছি 50 টাকা, দোকানদার নাই, এখন 90 টাকা কিনলে কিনুন, না কিনলেও মার্কেট দেখো, আপনি 90 টাকায় কিনবেন। সেম অবস্থা আমাদের এখন 170 টাকা 180 টাকা যা বলতেছে সেই টাকাতেই আমার কিনতে হচ্ছে, কারণ আমার ইকোনমির অবস্থা খারাপ, আমি তো বাকিতে কিনতেছি। আমরা যারা হায়দার ভাই জমা দিচ্ছি সেটা বাংলাদেশে যাচ্ছে না, টাকা আপনারা পাচ্ছেন না, জি ছাপায়া ব্যাংক থেকে টাকা দিচ্ছে, আর রেমিটেন্স চলে যাচ্ছে ওদের